জামাতের সাথে সম্পর্ক তৈরির একটা সম্ভাবনা আছে। রিসেন্ট একটা তথ্যতে জামাতের সাথে এখানে একটা এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? সরকারের পক্ষ থেকে যদি আপনাদেরকে তাদের ঘুরে দেওয়ার জন্য আহ্বান করা হয়, সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় প্রশ্নটা কি? সরকারের পক্ষ থেকে তাদের ঘুরে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করা হয় সেক্ষেত্রে জামাত একটা রাজনৈতিক দল, অন্যান্য আরো রাজনৈতিক দল রয়েছে। আমরা পরিষ্কারভাবে জাতির সামনে আমরা পরিষ্কার করেছি, যারাই বিশেষ করে আজকে আমাদের উপরে যে নির্মম এবং যে ধরনের সন্ত্রাসী আক্রমণ হয়েছে, যারা সমবেদনা এবং যারা বিভিন্ন এর প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করেছেন, সকলের সাথে আমাদের সম্পর্ক নৈতিকতা ওইভাবেই থাকবে। আর সরকার ভোটে আমাদেরকে যদি ডাকে, আমাদের তখন অবস্থান কী থাকবে? সরকার তো ভোটে সবাইকেই ডাকবে, কিন্তু বর্তমান সরকার ভোটের যে পদ্ধতি আজকে বাস্তবে আমাদেরকে দেখিয়েছে, এই ভোটের মাধ্যমে মূলত সুষ্ঠু কোনো নিরপেক্ষ সুন্দর পরিবেশে ভোট হওয়ার মতো কোনো পরিবেশ নাই বিধায় আমাদেরকে তারা ডাকবে আর আমরা তারা সেখানে ডাকে সাড়া দেবো, এটা কখনোই সরকার আশাও করতে পারবে না। আর আমরা সেখানে উপস্থিত এই অবস্থায় থাকলে হব না, এইটাই হলো বাস্তবতা। যারাই বিশেষ করে ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য যারা রাজনীতির মাঠে কথা বলছেন, রাজনৈতিক পথে সক্রিয় রয়েছেন, আমরা দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমরা পরামর্শ ভিত্তিক তাদের সঙ্গে ওই অবস্থান তৈরি করার জন্য আমাদের মন মানসিকতা রয়েছে। সেটা পরবর্তীতে আল্লাহর রহমতে আমরা প্রকাশ করব। ওই অবস্থায় আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে দেখেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আগেই ছিল যে এই অবস্থায় যদি সরকার জাতীয় নির্বাচন করে, এই অবস্থায় আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। স্থানীয় নির্বাচন, যেটার মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, আর এর মাধ্যমে সরকার পরিবর্তন ঘটানোও কোনো আইন নেই, যার কারণে আমাদের দল মজবুতির লক্ষ্যে ব্যক্তি পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছাবার জন্য আমরা স্থানীয় নির্বাচনে আগে থেকেই অংশগ্রহণ করেছিলাম। না, প্রার্থী তার প্রার্থীটা উল্টো করে নিয়েছে এবং এই নির্বাচনকে বয়কট করেছে। সেটা আমরা তাদের ধারাবাহিকতা কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ। আগে অন্যান্য রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের কথা আলোচনা করছেন, আমরা জাতীয় সরকার বলছি। বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে, বলতে গেলে প্রত্যেকটা নির্বাচনই যারা হেরেছে তারাই কিন্তু এই নির্বাচনের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আমরা চাইতেছি প্রশ্নের ঊর্ধ্ব থেকে এমন একটা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক, সকলের অংশীদারিত্ব যদি থাকে তাহলে কেউ প্রশ্ন করার আমাদের সুযোগ থাকবে না বিধায় আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি করছি। এই সরকার যদি সংবিধান অনুযায়ী নির্বাচন করে তাহলে আপনার নির্বাচনে যাবেন কিনা, এক। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আপনার নির্বাচনে যান তাহলে কতগুলো আসনে আপনার সংবিধান হলো দেশের জন্য, জনগণের জন্য।
এখানে বর্তমানে আমরা যা লক্ষ্য করেছি, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই তারা সংবিধান পরিবর্তন করতে পারে। যেহেতু আওয়ামী সরকার যে গঠন করেছে, তারা মূলত সংখ্যাগরিষ্ঠতার আলোকেই তাদের মন মতো তারা ধারা পরিবর্তন করে যে নির্বাচনী পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দিয়েছে, এই পদ্ধতি বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে দেখেছে, লক্ষ্য করেছে। এর মাধ্যমে দলীয়করণ হয় এবং সম্পূর্ণ জোর জবরদস্ত নির্বাচন হয়, শান্তিপূর্ণ, সুন্দর, পরিচ্ছন্ন, স্বচ্ছ কোনো নির্বাচন হয় না। বিধায় এই সংবিধান পরিবর্তন জনগণের স্বার্থে করতে হবে। আর সাথে সরকার আপনি যে প্রশ্ন করেছেন, যে কি প্রশ্ন করেছেন, আপনি এই সংবিধান এইভাবে যাবেন কিনা সেটা আমরা পরিষ্কার বলেছি যে এই অবস্থায় যদি তারা নির্বাচনে ডাকে বা নির্বাচন করতে চায়, আমরা যাব না। আপনাদের লক্ষ্য কি, কতগুলো আসনে আপনারা নির্বাচনে যাবেন? সেটা আমরা পরবর্তীতে পরামর্শ ভিত্তিক তখন আমরা সেটা জাতির সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কারভাবে আজকে আমরা পরিষ্কারভাবে বলেছি, এখানে পরিষ্কার বলা হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, হয় নাই। বিধায় এই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আমার নাম নোমান। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা হলো যে ইভিএম এর বিষয়টা আমি যেটা ইভিএম এর ব্যাপারে আমরা আগেই বলেছি যে এটা একটা বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সরকার দল এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত ছাড়া সবাই ইভিএম পদ্ধতিতে ভোট, এটা কেউই মেনে নেয় নাই এবং কেউ ভোট চায় না। কারণ বিভিন্ন জায়গায় ইভিএম প্রশ্নবিদ্ধ পরিষ্কারভাবে জাতির সামনে প্রকাশ হয়েছে। আপনারা তো জাতির বিবেক, আপনাদের কাছে সবগুলো পরিষ্কার আছে যে চাপ দেয় এক জায়গায়, ভোট দেয় আর এক জায়গায়। এরকম তো অভিযোগ আমরা শুনে আসছি, বাস্তবতাও তাই। বরিশালেও দেখেছি, খুলনায়ও দেখেছি। যার কারণে ইভিএম এর মাধ্যমে আমরা ভোট চাই না এবং ইভিএমকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এটা জাতীয়ভাবে আগেই প্রকাশ করেছি। হ্যাঁ, প্রশ্ন করতে হবে। ঠিক পাশাপাশি বহির্বিশ্ব তারাও আহ্বান জানাচ্ছে, বিভিন্ন পলিসি দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, বিভিন্ন কর্মকর্তা তারা প্রয়োগ করছে। আমার প্রশ্ন হলো যে একই সময় আপনি দেখছেন 2014 সালে ভারত থেকে ভারতের পরামর্শ সচিব বাংলাদেশে এসে একটা বছরের নির্বাচনের মাধ্যমে সরকারকে আদালত মতো বসানোর চেষ্টা করছেন এবং বসিয়ে গেছেন। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বলছেন যে বাংলাদেশে আমাদেরকে আরো একটা মতে রাখেন যাতে এই সরকার আরেকবার ভালো থাকতে পারে। ঠিক পাশাপাশি বাংলাদেশ সরকারের বর্তমান থিঙ্ক ট্যাঙ্ক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তিনিও বলছেন নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তনের মাধ্যমে এই সরকারকে আরো একটা ক্ষমতা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আমার প্রশ্ন হল, এই বহির্বিশ্বের এই আহ্বান এখন যদি বহির্বিশ্ব আপাতত কোনো প্রভাব বা চাপ করতে চায়, আমরা সেখানে কতটুকু বিপুল হবে? এটা তো একটা দুঃখজনক। রাজনীতি করি বাংলাদেশের জনগণের স্বার্থের লক্ষ্যে, জনগণের বাংলাদেশের কল্যাণের লক্ষ্যে, কিন্তু বহির্বিশ্ব পাশে আমাদের রাষ্ট্র ভারত সহ তারা কিভাবে আমাদের ক্ষমতায় রাখবে, এটা জাতির কাছে আসলে একটা প্রশ্নবিদ্ধ। এটা আমরা জাতি, বাংলাদেশের জনগণ এটা আশা করি না। আর এটা আমরা আসলেই দুঃখ সহকারে এটা প্রত্যাখ্যান করছি। এই ধরনের যদি কেউ আচরণ দাবি করে থাকে, এরা সম্পূর্ণভাবে এটা অযৌক্তিক এবং দেশের কল্যাণের পক্ষে এই দাবিটা হয় নাই। আমরা চাবো বাংলাদেশের জনগণের স্বার্থেই, জনগণের রাজনৈতিক দল যারা রয়েছেন বাংলাদেশে জনগণের সাথেই কথা বলবেন, এইটাই হলো বাস্তবতা, এটা আমরা দাবি করছি। আর সাথে সাথে বিভিন্ন দেশের যে বিভিন্ন চাপ সহ বিভিন্ন আলোচনা যেটা শুনছেন, আপনারা লক্ষ্য করছেন
দাবি অনেকেই অনেক করে থাকে, কিন্তু মূলত যেটা স্বচ্ছ এবং জনগণের কল্যাণের জন্য সেইটাই বাস্তবতা হওয়া উচিত। যে যার ভাবে কথা বলে সেটা অকল্যাণ হলে সেটা গ্রহণযোগ্য নয়। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা বিগত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে অংশ নিয়েছেন এবং আপনারা বলেছেন যে আপনারা নীতির পরিবর্তন চান, নেতা নয়। এখন একটা ব্যাপার হলো, বরিশাল সিটি কর্পোরেশনে এই ঘটনা না ঘটলে আপনারা এখন যে কথাগুলো বলছেন যে আপনার দলীয় সরকার যদি নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে সেই প্রশ্ন আসলো কেন? যদি বরিশাল নির্বাচন আপনার কথাটা একটু মনে হয় যেন একটু ভুল হয়েছে। নীতির পরিবর্তন নেতা নয়, তা নয়। আমরা নীতিরও পরিবর্তন চাই এবং নেতারও পরিবর্তন চাই। আমরা শব্দটা এইভাবে ব্যবহার করি, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এখানে যে নির্বাচন, আপনার বরিশাল সিটির ব্যাপারে যে প্রশ্ন করেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা আগেই কিন্তু আপনাদের মাধ্যমে জাতিকে এবং জাতীয়ভাবে এটা আমরা প্রকাশ করেছি যে এই অবস্থায় যে নির্বাচনে সরকার করতে চায়, তাহলে আমরা সেই নির্বাচনে যাব না, এটা আগেই আমরা বলেছি, এটা নতুন নয়। আর এখন আমাদের নির্বাচনে থাকায় এই সরকারের চরিত্রটা আর একবার জাতির সামনে পরিষ্কার হলো যে তাদের এই অসভ্যতামি এবং তাদের নির্লজ্জতা, এবং যেখানে ইসি সরকার এবং প্রশাসন পর্যন্ত দলীয়করণ হয়, এটা জাতির কাছে আর একবার পরিষ্কারভাবে প্রকাশ হওয়ায় আমরা মনে করছি, এই জন্য আমরা প্রকাশ করাতে পেরেছি, এর জন্য আমরা নিজেরা ধন্যবাদ মনে করছি। আমরা বলতে পারি যে আপনাদের মানে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এত ভোট পান। সেই জায়গা থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন প্রাথমিকভাবে বেরোনো এই প্রশ্ন। দ্বিতীয়ত 2018 সাল নির্বাচনে বেশিরভাগ ভোট বর্জন করেছে, সেই জায়গাতে আপনারা সর্বোচ্চ আসনে আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে প্রার্থিতা করেছেন। সেই জায়গা থেকে এটা কি দ্বিচারিতা নয় ধরনের যে আপনারা বলছেন 18 সাল নির্বাচন বিতর্কিত, কিন্তু আপনারা প্রায় 300 আসনেই আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে প্রার্থিতা দিয়েছেন। এই দুটা প্রশ্ন করবেন। শোনেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবন্ধিত একটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল। প্রত্যেকটা দলেরই কিন্তু ভিন্ন ভিন্ন একটা চিন্তা, একটা আদর্শ থাকে। আমাদের দলটা কখনোই সংসদে অংশগ্রহণমূলক কোনো আমাদের এমপি পদ বা মন্ত্রিত্ব ছিল না। আমাদের দলটাকে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছাবার জন্য এখানে দাওয়াতি মাধ্যম হিসাবে নির্বাচন একটা পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি যে ব্যক্তি পর্যায় পর্যন্ত আমাদের দলের দাওয়াত পৌঁছার মাধ্যমে দিনের দিন কিন্তু আমাদের পক্ষে সমর্থন বাংলাদেশের জনগণের বেড়েছে। এটা আমাদের সংগঠনের জন্য আমরা মনে করি মজবুতি। এবং এখন আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আলোচিত দল, এটা কিন্তু এই নির্বাচনে ফলাফল সহ এবং আমরা অন্যায়ের প্রতিবাদ সহ বিভিন্ন পর্যায়ে অবস্থান, মাঠ পর্যায়ে থাকাই আজকে আপনারাও গুরুত্ব দিচ্ছেন। সাথে সাথে 2018 সাল আপনারা বলছেন, কিন্তু এর আগের নির্বাচনে জাতীয়ভাবে কিন্তু আমরা নির্বাচন বয়কট করেছি, এটা আপনারা দেখেছেন। 2014 এবং সব দল তখন নির্বাচন করছিল। আমরা যখন নাকি নির্বাচনের মাঠে ছিলাম, তখন বিএনপি সহ অন্যান্য সব দলই কিন্তু নির্বাচনে ছিল। কিন্তু যখন অন্যান্য দল বিএনপি সহ মাঠে ছিল না, নির্বাচন ছিল না, তখন আমরাও কিন্তু ছিলাম না। জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি। আমার একটা প্রশ্ন আছে, সরকার সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়, আর আপনারা বলছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন যাবেন না। যদি সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করে, তাহলে আপনারা নির্বাচনে যাবেন না। এই যাবেন না বলে কি আপনারা খাদ্য দিচ্ছেন, নাকি কোনো যুবক আন্দোলন বা অন্য কোনো দলের সাথে কোয়ালিশন করে কোনো মুভমেন্টে যাবেন, আন্দোলনে যাবেন? সেটা আমরা আগেই বলেছি যে যাব না। শুধু তাই না, বর্তমান সরকার যেভাবে এক দলীয় জনগণের উপরে জোর জবরদস্তি ভাবে যে নির্বাচনী পদ্ধতি চাপিয়ে দিয়েছে, এই সমস্যা উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরামর্শ ভিত্তিক সময় উপযোগী
আমরা কর্মসূচি ঘোষণার মাধ্যমে এই সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন তার পদত্যাগের দাবি কিন্তু আপনারা আমাদের আজকে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে আমরা কথাগুলো উপস্থাপন করেছি তার ভিতরে কিন্তু রয়েছে। আমরা এই সরকারের পতন এবং বিশেষ করে এই ইসির পরিবর্তন পদত্যাগের জন্য আমরা সময় উপযোগী আন্দোলন নিয়ম অনুযায়ী করতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন।